এক মুঠো স্বপ্ন যে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, শুধু হারিয়েছিলাম। আলোর দিশা হয়ে তুমি এলে, আমি বদলে গেলাম। সরি, একজন অপহরণকারীকে সরি বলে কেন নিজেকে ছোট করছেন? কপট রাগ নিয়ে করা ছেলেটি প্রশ্ন। রিয়েলি আই এম সরি। সরি বলে কি সাধু মাফ চাচ্ছেন? আবারও প্রশ্ন করছেন ছেলেটি, আর চোখে তাকিয়ে রইল। নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নুয়ে নিল। দেখ, হয়তো দুই হাতে তালু কোচলাচ্ছে, পেটের ভেতরও শব্দ নিয়ে বাক্য তৈরি হচ্ছে, কিন্তু সেটা খাদ্যনালী দিয়ে কণ্ঠনালী পর্যন্ত পৌঁছাচ্ছে না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে এখন ক্ষমা চাওয়ার চেষ্টা ব্যস্ত আছে সে। রোজকারের মতো ভার্সিটি ক্লাস শেষ করে রিক্সার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তে। হঠাৎ চোখ আটকে গেল একটা 17-18 বছরের মেয়েকে দেখে। মেয়েটার চোখ মুখ খিচকে একটা ছেলে হাত থেকে নিজে হাত ছাড়াবার আপ্রাণ চেষ্টা করছে। সাদা টি শার্ট, লাল জ্যাকেট আর কালো জিন্স পরা ছেলেটি দেখে তার মনে হচ্ছিল বড়লোক বাপে বিকে যাওয়ার পোলা। মেয়েটার ক্ষতি হতে পারে এমন একটা আশঙ্কা ছড়ে এসে তে মেয়েটিকে ছাড়িয়ে নিল এবং কষে ছেলেটার গালে চোর বসিয়ে দিল। হুট করে কেউ এসে তার গালে চোর বসিয়ে দেবে এমনটা কল্পনা করেনি জঙ্কুক। গালে হাত দিয়ে বিস্ফোরিত নয়নে ছেলেটি তাকিয়ে আছে মেয়েটির দিকে। চকাচকি হতে তার খাকি কথা বলে উঠল, আপনার সাহস কি করে হয় একটা মেয়ের সাথে পথ ঘাটে টানাটানি করার? ভাবছেনটা কি রাস্তায় পাশে থাকা মানুষগুলো সবাই অন্ধ? দিন দুপুরে অপহরণ করছেন? অপহরণ নামটা শুনে ছেলেটা চোখ জোড়া বিস্মিত দারুণ ছাড়াবড়া করে ফেলল। এই যে মেয়েটাকে নিয়ে এত কথা শোনাচ্ছে, সে একবারও সেই মেয়েটার কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো, আপু তুমি ভুল করছো, এটা আমার ভাইয়া, অপহরণকারী নয়। এবার কথা শুনে চোখ বড় বড় করে তাকায় মেয়েটার দিক। কি? হ্যাঁ আপু, আসলে আমার জ্বর, কিন্তু আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম, ভাইয়া কিনে দেয়নি, তাই বাসায় যাবো না বলছে, আর সেই জন্য আমাকে টানাটানি করছিল। জ্বর খেয়ে স্তম্ভ হয়ে যাওয়া ছেলেটি মুখ এবার কথা ফুটলো, জিমিন তুমি গাড়িতে গিয়ে বসো। আর যে বলতে না হয়, তোমার বাড়াবাড়িতে দেখছো কি হয়েছে? মলিন মুখ নিয়ে জিমিন হাঁটে চলে গেল সাদা রঙের প্রাইভেকারের কাছে। জিমিন চলে যেতেই নিজের করা কাণ্ডের কথা মনে পড়ে যায় তের, আর বয়ে বয়ে এসে ভর ঘন্টে কথা বলা শুরু করলো। চঞ্চল চোখ সে একবার ছেলেটার দিকে তাকাই, দেখলো ঘোলাটে চোখে তাকিয়ে সে তাকে দেখছে। নিজের মনের সাথে যুদ্ধ করে তে ক্ষমা চাইলো, কিন্তু ছেলেটা নাকচ করে দিল। ভুল শুধু নিতে তে জবাব দিল, 7 খুন হওয়ার মতো তো কিছু করিনি। হ্যাঁ, চোর মারাটা আমার অন্যায় হয়েছে, তাই বলে তো সেটা খুন বলা? ওর কথা মাঝে আচমকা ছেলেটা বলে উঠল, আই লাভ ইউ। কথাটা যে শুনতে পাইনি তে এমন ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কি? বললাম আই লাভ ইউ। থেমে থেমে 3বার শব্দটা বলল, একটা বাক্য তৈরি করলো, আর সেই বাক্য শুনে তে চিলচিয়ে বলে উঠল, আপনার কি মাথায় সমস্যা আছে? আগে ছিল না, কিন্তু চোর খেতে সমস্যাটা দেখা দিছে। বেশ মজা করে জবাব দিল সে। ছেলেটার কথায় ক্ষিপ্ত হয়ে আঙ্গুর দেখিয়ে কথা বলল, দেখুন। দেখছি তো, সে কখন থেকে দেখছি, আর সবে থেকেই তো শুরু হয়েছে দেখা। দাঁতে দাঁত চেপে, আপনার সাথে কথা বলাটা আমার অন্যায় হয়েছে, ভুল করছি বলে এভাবে রাস্তায় দাঁড়িয়ে তামাশা করে কোনো মানে হয়? তে উত্তেজিত হতেই ছেলেটা বেশ শান্ত করে জবাব দিলাম, আমার ভালোবাসা তোমার কাছে তামাশা মনে হচ্ছে? ভালোবাসা? কিসের ভালোবাসা? চোর খেয়ে কেউ কাউকে ভালোবাসতে পারে? এমন আজবি ভালোবাসার কথা তে বলে কেউ বিশ্বাস করবে না, আর আমি তো মানবো না। সেটা আপনি ভাবলেন কি করে? পকেট থেকে কালো সানগ্লাসটা বের করে ঘোলাটে চোখ জোড়া ডেকে দিল। এরপর তের কাছাকাছি এসে শান্ত গলায় বলল, রাগন্তিক হওয়ার কথা আমি, কিন্তু সেটা তোমার মাঝে প্রকাশ পাইছি। এত রাগ স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাছাড়া জঙ্কুকে বয়ে এত রাগ মানাই না। বলে একগাল হেসে নিল জঙ্কুক, যেন এই কথাগুলো বলতে পেরে সে খুব মজা পাচ্ছে। এদিকে হতবাক হয়ে তাকিয়ে দেখছে তে। এক দণ্ড সময় ব্যয় না করে জঙ্কুক চলে গেল। তার চলে যাওয়ার পথে তাকিয়ে থাকলো তে। বিড়বিড় করে বলে উঠলাম, জঙ্কুকের বউ? কে জঙ্কুক? কার বউ? আল্লাহ, কোন পাগলে পাল্লাই এনে আমার দাঁড় করালে?
ভার্সিটি থেকে বের হতেই থমকে দাঁড়ালো তে। গতকাল যাকে সে চড় মেরেছে সেই জঙ্কুক গিপ্রিক গতিতে তার দিক এগিয়ে আসছে। যত কাছাকাছি আসছে ততই ভয়ে চুপসে যাচ্ছে সে। তে সামনে এসে দাঁড়িয়ে চোখ থেকে সানগ্লাস খুলে কিছু না বলে কষিয়ে একটা চড় বসিয়ে দিল জঙ্কুক। এই তো ধুরমুর করে শোয়া থেকে উঠে বসলো তে। গালে হাত দিয়ে পুরো ব্যাপারটা ভাবতে লাগলো আর ভয়ে হাঁপাতে লাগলো। মাথা উপরে ফুল স্পিডে ফ্যান চলছে, কিন্তু সকাল সকাল এমন স্বপ্ন সে দেখে কুলুকুলি ঘরে গামছে। বিছানা পাশে টেবিলে এক বোতল পানি রাখা আছে। আলতো হাতে গাম মুছে পানি পান করে কিছুটা স্বস্তি ফিরে পেল। বিছানায় পা ঝুলিয়ে মাথা নুয়ে ভাবতে শুরু করলো, এই চোর কি আমার জন্য কালো হয়ে দাঁড়াবে? ভাবনা মাঝে তের মা এসে হাজির হলো তের রুমে। মেয়ের চিন্তার মুখ পানে তাকিয়ে উদ্বিগ্ন করতে জিজ্ঞাসা করলো, তে কি ভাবছিস মা? মায়ের কথায় চমকে গিয়েও নিজেকে সামলে নিল এবং জবাব দিল, কিছু না মা। মেয়ের পাশে বসে আদুরি গলায় জানতে চাইল, মারে তোর কি কোনো আপত্তি আছে? প্রশ্নটা বুঝতে না পেরে পাল্টায় প্রশ্ন করলো তে, কিসের আপত্তি কথা বলছো তুমি মা? আজকে তোকে আংটি পরাতে আসবে, সেই ব্যাপারটা জিজ্ঞাসা করছি। তোর যদি আপত্তি থাকে আমাদেরকে বলতে পারিস। এক মুহূর্ত না ভেবে তে জবাব দিল, না মা আমার কোনো আপত্তি নেই। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, জানি মা আপত্তি করবি না, আর জঙ্কুক তো খুব ভালো ছেলে, আপত্তি অবকাশ দেখছি না। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি যা, নাস্তা খাবি। মা চলে যেতেই এবার নতুন ভাবনায় মগ্ন হলো তে। তাচ্ছিল্য সুরে বলে উঠল, এখানেও জঙ্কুক? আচ্ছা এই জঙ্কুক কি সেই জঙ্কুক? আমি তো ওনার ছবিও দেখিনি। ছোটবেলা থেকে মা বাবা আমার সব আবদার পূরণ করেছে। আমার কাছে শুধু একটা জিনিস চেয়েছে, আমি যেন ওনাদের পছন্দ ছেলেকে বিয়ে করে। আমি আমার কথা রাখতে পাত্রকে না দেখিয়ে রাজি হয়ে গেছি। সেখানে মা বাবা পছন্দের ছেলেকে বিয়ে করব। সেখানে আর ছবি দেখতে কি হবে? তাই ইচ্ছে করে ছবিটাও দেখিনি, কিন্তু এখন তো মনে হচ্ছে ছবিটা দেখলে ভালোই হতো। পরক্ষণে আবারও বিড়বিড় করে বলতে লাগলো, না না এই নামে তো শত শত মানুষ থাকতে পারে। তাছাড়া শুনছি জঙ্কুকের বোনের নাম নাকি প্রাক জিমিন, কিন্তু যাকে জন্মিয়েছে তার বোনের নাম তো শুধুই জিমিন। হালকা হেসে আমি বোধহয় প্রয়োজনের চেয়ে একটু বেশি ভাবছি। হায় আল্লাহ, স্বপ্ন বোধহয় এমন হয় অহেতু ভাবনা ব্যস্ত রাখতে পারদর্শী। গা ভর্তি গহনা আর ভারী জামদানি শাড়ি পরা নামে কি বিয়ে? এমন প্রশ্ন ত্যাগ করেছিল তার মাকে। মা তার মেয়ে জবাব দিয়েছে, মারে আমার মেয়ে হয়ে জন্ম নিয়ে স্বাধীনতা খুঁজবো কি করে? সমাজ আমাদের পরিধি করে রেখেছে। তবে বর্তমানে আমরা অনেকটাই স্বাধীন, কিন্তু সেই কালে চিন্তা ভাবনা এখনো আমাদের ভেতরে উকি দিতে ভুলে না। মায়ের কথায় মাথা নুয়ে এসেছে আমার। মিনিট পাঁচেক ভেবে নিজেকে সেই সুসজ্জিত করছিল রোজ ত্যাগ শাড়ি আর বাড়ি গহেনাতে। তাকে সাহায্য করছিল তার অতীত ঘনিষ্ঠ বান্ধবী রোজ। সাজগোজ সম্পূর্ণ হওয়ার পর রোজ মুচকি হেসে মন্তব্য করেছিল, এই শাড়ি পরছিস তাও দুলামিয়ার জন্য? তোকে দেখে দুলামিয়া কি না হবে? গম্ভীর স্বভাবের কথা নিরস গলায় জবাব দিয়েছে, ফেলিকল লাগিয়ে দিস তাহলে স্থির থাকবে। আর একটা প্রথম নয়, ছোটবেলা মামা বাড়িতে শাড়ি পরছিলাম। এমন আনরোমেটিক কেন তুই? 21st সেঞ্চুরিতে এসেও মাদুরতা আমলের মতো মানসিকতা গেল না তো? রোজ এমন কথাই তে কেবল মৃদুই হাসল। তের কারণ সর্বদাই যুক্তিসতক উপস্থাপনা না করলেও নীরবতা কোনো বিষয়ে এড়িয়ে যেতে হয়। পাত্রপক্ষ আসার পর আধা ঘন্টা পার হয়ে গেছে। তে নতুন বইয়ের মতো নিজের ঘরে চুপটি করে বসে আছে। এটা সেটা নিয়ে অস্থির হয়ে উঠেছে। এদিকে তের চেয়ে বেশি অস্থির হয়ে রয়েছে রোজ। বারবার উকি দিয়ে তার দুলা মেয়েকে দেখার চেষ্টা করছে। হঠাৎ করে রোজ ছুটে এসে ধপাস করে বিছানায় বসে বলতে শুরু করলো, তেরে তোর জামাই যে টাকলু রে। রোজের কথাতে অবাক চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ফিক করে হেসে উঠে বলল। ওর হাসি দেখে রোজ বলল, আজব তো, হাসছিস কেন? হাসতে হাসতে জবাব দিল তে, তোর কথা শুনে। ওই তোর মাথা ঠিক আছে? তোর মা বাবা কি করলো? এটা কি হয়েছে? উফ, বুঝছিস না তুই? তে ঠোঁট উল্টো না করে সূচনা মাথায় নাড়ালো আর এতে খেপে গিয়ে রোজ বলতে শুরু করলো, তোর মতো একটা মেয়ের জন্য আঙ্কেল আন্টি কেন ওই টাকলু ধরে আনলো? বেশি কি ছেলের অভাব পড়ছে? তারপর ওই বেটা বুড়ি হাঁটুতে নেমে আছে বুড়িতে। আচ্ছা মানলাম ডাইনি, ওকে না হয় নায়ক বানানো যাবে, কিন্তু টাকলু কেন? ওয়াই মেন ওয়াই? মনোযোগ দিয়ে রোজ কথা শুনে
তে অতি শান্ত গলায় জবাব দিল, প্রথমত আমি মেন নয়, উইমেন। আর আমার মা বাবা আমার জন্য যা ভালো মনে করছে তাকে আনছে। কিন্তু শুন, ঘন চুলওয়ালা একজন পুরুষ যদি তার স্ত্রীকে সম্মান করতে না পারে, তাহলে এই চুল দিয়ে কি জীবন পার হবে? আর চুলের সৌন্দর্য আজীবন থাকে না, কোনো এক সময় জ্বরে পড়ে যায়, নয়তো সদা নাই পরিণত। এমন নয় যে আমি চাই না সুদর্শন পুরুষের স্ত্রী হতে, কিন্তু এর চেয়ে আমি বেশি খুশি হব আমার মা বাবা পছন্দ করে একজন সুন্দর মনের মানুষ বা পেতনির সাথে বিয়ে। আমার পেতনি বুঝছো? আচমকা নিজে হাত জোর করে রোজ বলল, আমার মাফ কর আম্মা, তোর জীবন, তোর পছন্দ, তোর সবকিছু, আমি এর মাঝে আগে পিছে কোথাও নেই রে। ডান হাত মুখ লুকিয়ে হেসে নিলতে বলল, বন্ধুতে থাকিস, এতে হবে। দুপুরে শেষ ভাগ চলছে, কিন্তু আকাশে এখনো সূর্য উপস্থিতি চোখে দিয়ে যাচ্ছে। ক্লাস শেষ করে ভার্সিটি গেটে পা হতে গিয়েও আপন মনে বলে উঠল, এত রোদ কেন আজ? হঠাৎ তের পা জোড়া থেমে গেল, চোখ বিস্মিত হয়ে আর বাক্স দিয়ে হারিয়ে ফেললো। জুতার শব্দ তুলে কেউ ওর সামনে এসে দাঁড়ালো। টকটকে লাল গোলাপ এগিয়ে দিয়ে জানতে চাইলো, বিয়ে করবে আমায়? এমন বাক্য যেন কোনো মেয়ে চমকে উঠবে, কিন্তু তে অন্য ভাবনায় বিভোর হয়ে যেন শক্তি হারিয়ে ফেলল। স্বপ্নের সাথে এত মিলে যাচ্ছে কেন? এখন আমি যদি উল্টাপাল্টা কিছু বলি, তবে উনি আমাকে সবার সামনে থাপ্পড় মেরে বসবে। সব ভাবনা মগ্ন হওয়ার কথা স্ত্রীর দৃষ্টি হঠাৎ করে জঙ্কুক বলে উঠল, আমাকে দেখা শেষ হলে কি এখন বলতে পারো? একটু বেশি সুদর্শন দেখতে। জঙ্কুক নিজের চেহারা সম্পর্কে ধারণা আছে, তাছাড়া তে পলহীন চোখে তাকিয়ে আছে বলে ওকে কুচিত লজ্জায় ফেলবার জন্য সরাসরি বলে দিল। জঙ্কুক ভাবনা অনুযায়ী তে আটকে উঠে বলল, ওর লজ্জা রক্তিম হওয়ার মুখ পানে তাকিয়ে জঙ্কুকি যদিও বা আপন মনে হাসলো, কিন্তু সেটা প্রকাশ না করেই বলল, তো যেটা বলছিলাম, বিয়ে করবে আমায়? ওহেতু লজ্জা চাপা দিয়ে গিয়ে কথা তে বলে উঠল। চঞ্চল হওয়া দৃষ্টিতে তাকিয়ে সে বলল, আপনার মাথা ঠিক আছে? আর আমার সবার সামনে এমন তামাশা কেন করছেন? ওই দিন প্রতিশোধ কি আজও নিতে চান? উত্তেজিত কেন হচ্ছ? আমি তো জানি গোলাপের ভালোবাসা প্রতীক, এটা যে প্রতিশোধ নেওয়া চিহ্ন সেটা তো জানা ছিল না। বলেই না সূচক মাথা নাড়িয়ে মাটির দিক তাকালো জঙ্কুক। এদিকে এমন সব কথাবার্তা নিজের মাঝে রাগ অনুভব করে তে দাঁতে দাঁত চাপলো। সামনের থেকে সরে দাঁড়ান। ওই ব্যাপারটার জন্য সরি, বেশি কিছু আশা করবেন না। সামান্য ঝুঁকে এসে, কিন্তু আমার তো সামান্য সরিতে হবে না। আজ তো তোমার আমার বউ হিসেবে আমার ব্যালকনিতে দেখতে চাই। অপরিচিত একটা মেয়েকে এভাবে হেরস্ত কেন করছেন? একটা চর মারার জন্য আপনি আমাকে এভাবে বিরক্ত করবেন? বিরক্ত শব্দটা শুনে জঙ্গকের মুখ মেঘে ডেকে গেল। এটা অপমান বোধ মনে উদয় হলো, মাথা নুয়ে এলো। কিছু সময় রিমঝিমে বলো, হঠাৎ ঘোড়াটে চোখ জোড়া তুলে মুখ নাড়ালো। চর মারার জন্য এমন করছি যদি ভেবে থাকো, তবে তোমার ভাবনা ভুল আছে। আমি তোমাকে বিরক্ত করে থাকি, নিজ গুণে ক্ষমা করে দেবে বলে গোলাপটা হাতে দড়ি দিয়ে বলল, তোমার হাতে গোলাপ যেমন সত্যি লাল, তেমন আমার ভালোবাসা থাকবে তোমার জন্য চিরকাল। রোদে তাপে কথা আর তের কপালে বিন্দু বিন্দু ঘামে দৃষ্টি হয়েছে, কিন্তু জীবনে প্রথম এমন বাক্য শ্রবণ করে শিউরে শীতল অনুভব হচ্ছে পুরো গায়ে। জীবনে এতগুলো বছরে অনেক ছেলের মুখে সে অনেক কথা শুনছে, কিন্তু হৃদয় নড়া দেওয়ার মতো এমন বাক্য কখনো শুনিনি। নিজের চোখে বিষয়িত আর প্রশ্ন ভাসিয়ে তাকিয়ে আছে এক পলক দৃষ্টিতে। ওর মনে হয়েছিল জঙ্কুক উত্তর পেতে আগ্রহী, কিন্তু ওকে ভুল প্রমাণ করতে জঙ্কুক স্থায়ী ত্যাগ করে অতি দূরত্ব। জঙ্কুক চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে চাপা কষ্ট অনুভব করলে এই হৃদয়। হাতে থাকা গোলাপটা দিক তাকিয়ে আনমনে জানতে চাইল, আজকে তো লাল রঙে আমাকে ক্ষুদ্র চাপা কষ্ট ভীতি কেন করছে? এমন টকটকে লাল না হলেও অন্য রং হতে পারতিস তুই। সেদিন পর থেকে থাপ্পড় দেওয়ার বিষয়টা প্রায় ভুলেই গিয়েছে। স্বপ্ন দেখা খানিকটা ভাবনা যদিও বা এসেছিল, কিন্তু ওইটা বাগদানের পর নামক অপরিচিত একটা ছেলে ওর মনে আর উকি দেয়নি। তবে আজকে মেঘ না চাইতো বৃষ্টি। হঠাৎ করে জঙ্কুক এসে ফুল দিয়ে আবার হুট করে চলে গেল, কিন্তু খানিকটা এই দেখায় তে হৃদয় অজানা
চিহ্ন দিল। বিরমোহী চলতে থাকা ফ্যানে স্থির তাকিয়ে আছে একজোড়া ক্লান্ত দৃষ্টি। ঘুমের জন্য বেকুল হওয়া চোখ ঘুমে এসে ধরা দিচ্ছে না, কেবল চিন্তার চঞ্চল হয়ে উঠেছে। 11টা নাগাদ বালিশে মাথা রেখে চোখ বুজে দিয়েছিল কিন্তু ওই চোখে আর ঘুম নেই। শটান হয়ে শুয়ে থাকা ক্ষয় ক্ষয় বিড়বিড় করে বলে উঠছে সে। আচমকা জীবনে এমন কেন হচ্ছে? নিজে করা প্রশ্নের উত্তর পেতে গিয়ে ব্যর্থ হচ্ছে সে। এতে বিরক্ত কপাল কুঁচকিয়ে আসছে তে। বালিশের পাশে থাকা ফোনে হঠাৎ মৃদু শব্দ ভেসে উঠল। বাপনা সরিয়ে ফোনে দিক মুখ ঘুরিয়ে বলল, এত রাতে আবার কে কল দিল? উত্তরের সন্ধান করতে ফোন হাতে নিল। ফোনের স্ক্রিনে ভাষা রোজের নাম দেখে কল রিসিভ করলো। এত রাতে কল কেন করলো? কোনো কি সমস্যা হয়েছে কি ওর? স্থির করে কালকে তো আমার ইয়ঞ্জনের সাথে দেখা করতে হবে, যাবার কথা আছে। হ্যাঁ, আমারও তো মনে আছে। ওইটা নিয়ে আবার চিন্তা কেন করছিস? না, আসলে আমার এখন মনে হচ্ছে যে ওনার এরকম অশ্লীল মেসেজ আমাকে না পাঠালেও পারতো। নিজের চোখে মেসেজগুলো দেখে অবিশ্বাস করতে পারছি না। চোখে তো মাঝে মাঝে ভুল দেখতে পারে, তাই না? তাছাড়া আমার নাম্বার ওনার কোথায় পেল? দেখ, অতিরিক্ত চিন্তা হতে তোর মাথায় সমস্যা দেখা দিছে। এই অফিসে কাজ করিস, তার মধ্যে আবার এত চিন্তা কেন করিস? সেটা না হয় ঠিক আছে, কিন্তু অফিসে উনি আমাকে কখনো অসম্মান করেনি, তাহলে ফোনে এমন মেসেজ কেন দিবে? দেওয়া মানে কি? ওনার ভালো মনে করতাম, কিন্তু বাক্যটা সম্পূর্ণ করার আগে রোজ কিন্তু কথাটা সে বুঝতে পারলো। সে বলল, তুই ওনাকে ভালোবেসে ফেলছিস? মানে আমটা করছিস কেন? বলতে হবে না, কালকে মেসেজের বিষয়টা নিয়ে পরিষ্কার করলেই তো হবে। ভালোবাসার বিষয় নিয়ে আলাপ করে একটা ব্যবস্থা করে ফেলবো, কিন্তু উনি এসব থাকতে চায় না। ইতিবাচক চিন্তা আর আল্লাহ তাআলা চাইবে না তাই হবে। আর এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়, ঠিক আছে? কল কেটে দিলাম। রোজের ফোনের স্ক্রিনে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে কথা বলে উঠল, হাই আল্লাহ, নিজেরও চিন্তা আছে আবার অন্যের চিন্তা করতে হচ্ছে, কিন্তু এ জঙ্কুক বাতাস কেন আমার জীবনে পাঠালা? দুপুরের পর থেকে হঠাৎ বৃষ্টি শুরু হলো। টানা এই বৃষ্টিকে অতিক্রম করে রেস্টুরেন্টে পৌঁছাতে হিমশিম খেয়ে গেল তে। বৃষ্টি অপেক্ষা করে নির্দিষ্ট সময় পূর্বে পৌঁছিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেললো, কিন্তু আধা ঘন্টা ধরে বসে থেকেও সে হাঁপিয়ে উঠেছে। রোজ, তুই কি ওনাকে রেস্টুরেন্টের নামটা ঠিক মতো বলছিস তো? হ্যাঁ, কতবার একটা নাম বলতে বলছি তো। হাতে ঘড়ি দেখে বিরক্ত হয়ে তে কথাটা বললো, তাহলে এখনো আসছে না কেন? রোজ আর কথাটা বলতে পারলো না। টেবিল অবস্থান করছে এক পাশে, কাছে জানলা দিকে বাইরে বৃষ্টি স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে তাকিয়ে রোজ বাইরের দিক মুখ নিয়ে বলে উঠল, বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছিস না? দেখবো না কেন? তাই বলে কি বাসায় বসে থাকতে হবে? আমরা মেয়ে হয়ে সময় মতো পৌঁছে গেছি, অথচ তোর ইয়ঞ্জন আসার কোনো নাম গন্ধ নেই। হঠাৎই রোজে টেবিল হালকা চাপড় মেরে বলল, এই চুপ কর, ওই দেখ আসছে। রোজ দৃষ্টি অনুসরণ করে পেছনে ঘুরে তাকালোতে রোজের ইয়ঞ্জন আসছে। কিছুটা খুশি হয়ে পেছনে আবেজা চুলে হাত বোলাতে থাকা মানুষটা দেখে চমকে উঠল। প্রায় সাথে সাথে সোজা হয়ে বসে পড়ল রোজ। জিজ্ঞাসা করলো, ওই তুই কি ইয়ঞ্জনকে বলছিস ওনার সাথে ওনার বন্ধু নিয়ে আসতে? না তো, আমি শুধু ওকে বলছি আসতে। তাহলে ইয়ঞ্জনের সাথে উনি কে আসছে? আসলে তো আসলে কি হয়েছে? তুই যেমন আমার সাথে আসছিস। কপট রাগ নিয়ে বলল, তো হঠাৎ কি হয়েছে রে? কথা কিছু বলতে যাব তার আগে ইয়ঞ্জন এসে বলল, সরি, একটু দেরি হয়ে গেছে। আসলে হঠাৎ বৃষ্টির কারণে রাস্তা অনেকটা অতিক্রম করতে হয়েছে। রোজ ইয়ঞ্জনকে বলতে লাগলো, ঠিক আছে, সমস্যা নেই, একটু থেমে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন প্লিজ। হঠাৎ করে ইয়ঞ্জন পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা মুখ নাড়িয়ে উঠল, ইয়ঞ্জন, তোরা কথা বল। আমি আর রোজ বান্ধবী নয় হয়ে অন্যদিকে গিয়ে বসতেছি। কথাটা তারা দিয়ে বলল, না না, আগে সব বিষয় পরিষ্কার করা প্রয়োজন, তারপর না হয় অপর। তো জঙ্কুক বলল, এই যে ম্যাডাম, ওনারা বাচ্চা নয়, তাই নিজেদের বিষয়গুলো নিজেরা পরিষ্কার করতে জানেন। আপনি আসুন আমার সাথে। আপনি কথা বললেন না। কেউ আর কথা বাড়ালো না, এমনকি রোজ কোনো আপত্তি করলো না। তাই অতেকতে পা বাড়ালো। প্রায় 10 মিনিট ধরে চুপচাপ বসে আছে তে আর জঙ্কুক। কারো মুখে কোনো শব্দ নেই, চুপচাপ বসে আছে। বৃষ্টি আর মানুষের কপকথাপন মুখনিক হয়ে আছে। মুখ বৃষ্টি বদ্ধ, হাতে উপর থুতনি রেখে বসে থাকা জঙ্কুক ছোট করে ডাকলো, তে।
দেব দুবার অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন হয়েছে। যে যুবকের সাথে সে এখন বসে আছে সে তার সামনে এই বিষয়টা বেবি উন্নীত হচ্ছে কিন্তু হঠাৎ করে এমন ভিন্ন সমাধিক আকৃত উঠেছে সে মৃত্যু লজ্জায় হৃদয় কুকড়িয়ে উঠছে। নিজে অজান্তে জিজ্ঞাসা করলো মানে। হালকা হেসে সোজা করে বসলো জং। তোমার নাম তো তে। তা আমি তোমায় বিয়ে করলে তুমি আমার বউ হবে, প্লাস হচ্ছে তে বউ মানে তে বউ। ইজ ইট ক্লিয়ার? রেগে করতে গা রিং রিং করে বলে। এক দৃষ্টিতে সে জঙ্গলের দিক তাকিয়ে আছে। তে চোয়াল পাশে টানাটানি হয়ে আসছে সেটা স্পষ্ট বুঝতে পারছে জঙ্কুক। তে রাগি পাত্তা না দিয়ে বলো, দেখা শেষ হয়েছে আমায়, এবার কি কথা বলতে পারি? দাদি দাঁত চেপে তে বলো, এই যে এতক্ষণ ধরে আমার মতো একটা ড্রেসিং ছেলেকে স্ক্যানার করছো সেটাই বললাম। রাগে পরিমাণ আরো বেড়ে গেল। তে বিড়িতে হাতে আঙ্গুল উচলায়ে বলল, দেখুন। দেখছি তো, আর কত দেখাবা তোমায়? হাত নামিয়ে অন্যদিকে তাকাইতে নিজের রাগ চাপা দিতে কিছুক্ষণ চুপ করে রইল। এরপর গম্ভীর কণ্ঠে বলল, অসহ্য শব্দ অসহ্য হয়ে যাবে, আপনার সাথে কথা বলা যায় না। অসহ্য হয়ে যাবে অসহ্য শব্দ, বিয়ের পর ঠিক সহ্য হয়ে যাবে। নিপ্ত কণ্ঠে জবাব দিল জঙ্কুক আর ঠোঁট প্রসারিত করলো দুই হাসি দিয়ে। অতিরিক্ত রাগের কথা এমন প্রতিক্রিয়া ব্যক্তিত্ব করতে ভুলে গেছে। তবে কি কিছু একটা বলবে প্রিয়া সে নিজের পরিস্থিতি করা মাঝে জঙ্কুক নরম কণ্ঠে বলে উঠল, রোজ আর ইয়ঞ্জন অনেক ভালোবাসে, তারা দুজন এক হলে ভালো হবে। অনেকদিন ধরে ইয়ঞ্জন চেয়েছিল মনের কথাগুলো রোজকে জানাতে কিন্তু সাহস করে উঠতে পারে না। আশা করছি আজকে সবকিছু মিটমাট হয়ে যাবে। কিন্তু থেমে গেল তে, ওর মুখ থমকে গেল। ঘুরাটে চোখে শীতল চাহনি। জঙ্কুকের চোখ জোড়া স্থির, তবে সেই চোখে হাজারো কথা জমে আছে। কিন্তু সময় ব্যবধানে জঙ্কুক বলে উঠতে পারল না, আমি তোমাকে সত্যি বিয়ে করতে চাই। চর খেয়ে হয়তো আমার প্রতিবাদ করা প্রয়োজন ছিল, কিন্তু নারীর চোখে জল আনে যে পুরুষ সে তো কাপুরুষ, বীর পুরুষ নয়। দুরাশের রঙের শার্ট পকেট থেকে একটা কার্ড বের করলো জঙ্কুক। কার্ডে দৃষ্টি রেখে নিচু গলায় বলল, দেব তোমার যদি মনে হয় আমি তোমার যোগ্য তাহলে আমাকে অনায়াসে বলে দিতে পারো। কারণ মন এমন একটা জিনিস যা কখনো উপর জোর করা যায় না। আর আমার মন অগোছালো হয়ে আছে, তোমার হয়তো হয়নি। তুমি সময় নাও আর তোমার মন যেটা চাইবে সেটাই হবে। কার্ড বাড়ি দিয়ে বলল, এখানে আমার নাম্বার লেখা আছে, কল করে বলতে পারো, সমস্যা নেই। টেক্সট করে দিও, কল না করতে পারলেও। কাপা হাতে কার্ডটা স্পর্শ করতে জঙ্কুক চলে গেল। অনেক কিছু বলার ছিল কিন্তু সুযোগ পেল না। একটু ব্যর্থ হওয়া মন নিয়ে সে কার্ডের দিক তাকে বিড়বিড় করলো, দেবো আজ 2 সপ্তাহ হবে তে ভার্সিটি যাওয়া বন্ধ, বাসায় অবস্থান করছে। মূলত জঙ্কুক শেষ কথাগুলো তাকে অনেকটা ভাবিয়ে তুলছে। ভার্সিটিতে গেলে জঙ্কুকের সাথে দেখা হবে এমন আশঙ্কা সে বাসায় ঘাপটি মেরে বসে আছে। তে মা অবশ্য জানতে চেয়েছিল হঠাৎ করে ভার্সিটিতে কেন যাচ্ছে, কারণ প্রকাশ্যে অনিচ্ছিক কথা জবাব দিয়েছিল তে। এমনিতে মা রাতে খাবার শেষ করে রুমে পা রাখলো তে। হঠাৎ ফোনে টুং শব্দে হওয়ায় চমকে উঠল সে। কেউ কি আমায় ফোন করছে? দ্রুত পায়ে এগিয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখলো রোজের কল দিয়েছে। তে নিজে কল করবে এমন ভাবনা মাঝে রোজ আবারও কল করলো। আলতো হাতে রিসিভ করে বলল, হ্যালো, কোথায় তুই? খাচ্ছিলাম। শেষ হয়েছে? হ্যাঁ তুই বল। বলি রুমের বাতি বন্ধ করে বিছানায় হেলাম দিল। স্থির করলো রোজ, পরশু ইয়ঞ্জন পরিবার আসবে আমার বাসায়। কেন? অবাক হয়ে। বিয়ের প্রস্তাব নেই? অবাক হয়ে খুশি সুরে বলল, সত্যি? যাক, শুনে খুব ভালো লাগছে। থ্যাঙ্কস রে। কিসের জন্য? তুই যে আমাকে সাহস না দিতি তাহলে রেস্টুরেন্টে যাওয়া হতো না আর জানা হতো না ওইসব অন্য মায়ের কাছ, আয়ুর কাছ। আয়ু বিস্মিত হয়ে, হ্যাঁ আয়ু ইয়ঞ্জনকে পছন্দ করতো, প্রেমে প্রস্তাব দিয়েছে কিন্তু ইয়ঞ্জন নাকচ করেছিল। এর জের ধরে আয়ু আমাকে মেসেজ উল্টাপাল্টা বলতো, ওটি টের পেয়েছিল ইয়ঞ্জন আমাকে পছন্দ করে এটাই। কিন্তু এত সব জেনেছিস কিভাবে? সেদিন না তোকে বললাম আমি কিছু বলার আগে ইয়ঞ্জন আমাকে বলছে সে আমাকে ভালোবাসে। এরপর আমি সাহস করে মেসেজের ব্যাপারটা বলি। তারপর আয়ু নাম্বার চিনতে পারে, ওকে নিয়ে কোন নাম্বার ফোন দিয়ে মাঝে মাঝে একটু ভেবে মানুষের মাঝে
মানে হিংসা কতটুকু থাকতে পারে একটু ভাব। হতাশ গলায়, জানি না রে। আচ্ছা শোন, মা ডাকছে, আমি রাখি এখন। ঠিক আছে, এই বলে কল কেটে দিল। তে ফোন দিক মিতু হাসি দিয়ে হঠাৎ করেই জঙ্গলের কথা মনে পড়ল। তার মাঝে কচিকে ভাবনায় উদয় হলো যে এটা আবার হবে, সেই বিষয়ে ঝুলিয়ে রেখে লাভ কি। এর চেয়ে বরং ওনাকে জানিয়ে দিই, মানুষকে মিথ্যা আশা রাখা ঠিক নয়, কারণ আশা মানুষ বাঁচিয়ে রাখে। হাত বাড়িয়ে ব্যাগটা নিল টেবিল থেকে। এই ব্যাগে কাঠ রাখা ছিল, কতটাই মনে আছে বোধহয়। আলো জ্বালানো পছন্দ করলো না। আধা আলোতে রুমে কাঠ পেয়ে ফেললো। ফোনে আলোতে নাম্বার দেখে নিল। ফোনের নাম্বার ডায়াল করতে গিয়ে হাত কাঁপছে তের। কিছু তো লজ্জায় বয়ে গলা শুকিয়ে আসছে তার। কল রিসিভ করে যখন জঙ্কুক হ্যালো বলল, তখনই তের হৃৎপিণ্ড ধুপ করে উঠল। তে জবাব না দিয়ে বোধহয় জঙ্কুক জানতে চাইল, হ্যালো, কে বলছেন? মনে সাহস জুগিয়ে তে জবাব দিল, জি আমি এখন ব্যস্ত আছি খুব, আপনার পরিচয়টা দিলে ভালো হতো। জি আমি তে। ও, ছোট একটা শব্দ। মৃদু হাসলো জঙ্কুক। এদিকে লজ্জায় কণ্ঠ গম্ভীর হলো তের। আমার নাম তে, চিন্তায় বউ। আবার একটা শব্দ শুনে দাঁত চেপে তে বলল, আমি দরকারি বিষয়ে কথা বলার জন্য কল দিছি। আশা করছি রসিকতা করবেন না। তোমাকে তোমার নামে সম্বোধন করাটা কি রসিকতা? আমার নামে কখন সম্বোধন করলেন আপনি? শুরু থেকেই তো তোমাকে ডাকছি বউ। তে বউ চোখ মুখ খিচকে করতে জানতে চাইলো, আপনি কি চান আমি কল কেটে দেই? না না, তা কেন চাইবো? ঠিক আছে, বলো কি বলবা। অনুমতি পেয়ে এবার চুপ করে রইল তে। অনুপতন নীরবতা। কিছু সময় পর জঙ্কু বলে উঠল, হ্যালো। জি। সংকোচ তে কণ্ঠস্বরে সংকোচ হয়ে এলো। বলো। আপনি যে বিষয় জানার জন্য আমাকে কার্ড দিয়েছিলেন, সেই বিষয়ে ব্যবস্থা হবার নয়, বাস্তবতা হবার নয়। কেন, আমি কি তোমার অযোগ্য? জঙ্গল কণ্ঠে কচিত কষ্টে ভেসে উঠল। না না, আমি তা বলিনি তো। তবে আসলে আমার বিয়ে। হঠাৎ কল কাটা শব্দে কানে ভেসে আসলো আস্তে অসম্পূর্ণ বাক্য। মনুখী হয়ে ফোন নামিয়ে চোখের সামনে রেখে মুখ নাড়ালো। এমন সময় কল কেটে গেল। তে পরপর কয়েকবার জঙ্কুকে কল করে, কিন্তু কল রিসিভ হয় না। শেষমেশ বিরক্ত হয়ে তে বলে উঠল, দেখ আর কখনো কল করবো না। জিলু। তে ঘুমিয়ে পড়ছিস মা? না মা। শোয়া থেকে উঠে বসলো তে। ওরে মা, ঘরে আলো জ্বালিয়ে বলল, যা তো, জঙ্কুক এসেছে। ঘড়ির দিক তাকিয়ে তে জবাব দিল, রাত 11টা বাজে। আচ্ছা, আর উনি এসেছে আমাদের বাসায়? হ্যাঁ। কেন, আর এত রাতে কেন উনি আমাকে দেখতে আসলো? এভাবে কেন বলছিস? হয়তো কোনো জরুরি কাজ আছে, তাই আসছে। তুই যা। মা, এত রাতে? রাত অল্প হয় নাই, অনেক রাত হয়েছে। এত রাতে কি কেউ কারো বাসায় আসে? আমার সাথে কিসে জরুরি কাজ মা? বিরক্ত হইতে কি হয়েছে তোর? হঠাৎ এমন করছিস কেন? তোর কি কোনো কারণে মন খারাপ মা? অস্থির হয়ে জানতে চাইল তের মা। এদিকে মায়ের কথা সত্যি বলে মুখ নুয়ে রাখছে তে। রিম মেরে 2-1 মিনিট বসে থেকে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। এরপর নিচু দৃষ্টিতে মা জবাব দিল, আমি যাচ্ছি। মাথায় ওড়না টেনে হাঁটতে লাগলো তে। প্রতি কদমে তার হৃৎপিণ্ড বাড়ছে আর মনে ঘরে কত শত প্রশ্ন ঘুরছে। ড্রয়িং রুমে পা রাখতে জঙ্কুকের পেছন থেকে দেখতে পেল তে। সোফায় বসে থাকা জঙ্কুক সে পেছন থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জবাব দিয়ে জঙ্কুক উঠে দাঁড়ালো। আর জঙ্কুককে দেখে তের চোখ বিস্মিত মনে হাতের প্রশ্ন সাজালো। আমার কলে জবাব না দিয়ে উনি বাসায় চলে আসছে, এতটা ভয় মুহূর্তে তে আস্তে পিস্তে জড়িয়ে ধরলো। সে অতি দূরতে বলতে লাগলো, আপনি এখানে কি করছেন? হাই আল্লাহ, আপনি এখানে কি করছেন? দয়া করে চলে যান এখান থেকে। আমি জঙ্কু কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কথা নিতে নিজেই বললে চলছে, এখন যান, কালকে ফোনে কথা বলবো, সমস্যা নেই, তবু এখন যান। এত রাতে আপনি আমার বাসায় কেন এলেন? হাই আল্লাহ, আপনি কি শুরু করছেন বলেন তো? কেউ দেখলে কি ভাববে বলুন তো? প্লিজ যান এখান থেকে, আমি আপনাকে অনুরোধ করছি। অনুগল এই কথা শুনে জঙ্কুক বিরক্ত হয়। চুপ, এত কথা কেন বলছো? হ্যাঁ, আমি কি বলতে চাইছি সেটা তো আগে শুনবা। একবার তে স্থির হয় এবং নিজের বিরুদ্ধে গিয়ে মাথা নুয়ে নিল।
চলো, গম্ভীর কণ্ঠে বলল জঙ্কুক। অবাক হইতে। ভয় পাবেন না, আপনাকে জেলখানায় নিব না, ছাদে চলেন, কথা আছে আপনার সাথে। বাধ্য মেয়ের মতো তে জঙ্কুককে অনুসরণ করে হাঁটতে লাগলো। পায়ে পায়ে ওর ছাদে চলে এলো। থমথম রাত, আকাশে আজ চাঁদ নেই, তবু কৃতম আলোতে আলোকিত হয়ে আছে চারপাশ। বাতাস ঠান্ডা, আমেজ এমন নিশ্চুপ রাত চঞ্চল হয়ে আছে, তে মনে জমে থাকা হাজারো প্রশ্ন বিয়ে। আকাশ যখন আর এদিকে জঙ্কুক যখন রেলিংয়ে গা ঘেঁষে স্থির হয়ে দাঁড়ালো, তখনই তে অস্থির মন নিয়ে পুনরায় জানতে চাইল, আপনি এখানে কেন এলেন? আবারও নিজের কথা বলছো? এবার তে রাগী ভাব টেনে বলো, আশ্চর্য, রাত বিরেতে আপনি আমার বাসায় ঢুকে পড়বেন আর আমি জিজ্ঞাসা করবো না? আমার তো ঢুকবার অনুমতি আছে, না হয় হবু শাশুড়ি কি আমাকে জামাই আদর করতো, তোমাকে রেখে দিত? বেশ মজা নিয়ে বলল জঙ্কুক। এতক্ষণের পর বিষয়টা খেয়াল করতেই কথা তে মনে আনমনে বলে উঠল, সত্যি তো? এবার একটা আতঙ্ক ছায়া পড়ল তের মনে। ভয় জড়ানো কণ্ঠে সে জানতে চাইল, কে আপনি? নিত্য কণ্ঠে জবাব দিল, জঙ্কুক, তোমার হবু জামাই। মাথা নাড়িয়ে হেলিয়া খেয়ালি ছাড়ুন তো, সত্যি করে বলুন, কে আপনি? সত্যি বলবো? হ্যাঁ, তোমার তোমার মনোহরণকারী আমি। ধ্যাত, আবার আপনি কি উল্টাপাল্টা কি যেন বলছেন এগুলো? বিরক্ত ভাষার কথায় চোখ মুখ হাত ভাজা করে জঙ্কুক বলল, উল্টাপাল্লা কিছু বলছি? আমি সত্যি তোমার মন হরণকর করেছি, আর সেটা আমার হৃদয় সিন্ধুক তলবার করে রেখেছি। কেন জানো? তোমার বিয়ে করে তে বউ বানাতে চাই বলেই আমার আর তোমার হাতে সেই শোভা পাওয়া আংটি মালিক কিন্তু আমি। এবার কি বুঝতে পারছো? গুলগুল চোখে তাকিয়ে তে বলে উঠল, তার মানে আপনার সাথে আমার? জি ম্যাডাম, আমার সাথে আপনার বিবাহ ব্যবস্থা করা হয়েছে। হঠাৎ রোজের কথা তের মনে পড়তে গড় গড় করে বলে উঠল, কি রোজ? তো বললো বুড়িওয়ালা আর টাকলু। এসব বলতে গিয়ে আচমকা চুপ করে গেল তে। জঙ্কুক ছোট্ট একটা প্রশ্ন, মানে? মাথায় ঘুমটা আরেকটু টেনে দিয়ে স্থিত করে করলো তে। না মানে, ওর লজ্জা মাখা চেহারা দেখে উচ্চস্বরে হেসে উঠল জঙ্কুক। চঞ্চল চাহনিতে জঙ্কুক দেখে কথা জিজ্ঞাসা করলো, সেদিন কি আপনি আসেননি? হাসতে হাসতে জবাব দিল, না, আমি আজকে প্রথম এলাম। ওই দিন মা, বাবা, বোন আর চাচাতো ভাই, চাচা এরা এসেছিল। তোমাকে বোধহয় মামা ঋণ পড়াইছে। তা বুড়িওয়ালা টাকলু শুনে কি মন খারাপ হয়েছিল? বুড়ো নাচে জিজ্ঞাসা করলো জঙ্কুক। বাবা মা যাকে পছন্দ করেছে তাকে নিয়ে আপত্তি কেন করবো? তাছাড়া আল্লাহ যে যাকে যেমন বানিয়েছে তেমন আমি গ্রহণ করা উচিত ছিল। সোজা হয়ে 2 কদম এগিয়ে এসে জঙ্কুক জানতে চাইল, তাহলে আমাকে গ্রহণ করতে কি আপত্তি আছে? লজ্জায় মাথা নুয়ে মুচকিয়ে হাসলো তে। কৃতম আলোতে ওর একটিক মুখখানা দেখে জঙ্কুক বলল উঠল, চুপ করে থাকতে হবে না, আমার তো জবাব চাই। এত রাতে নিশ্চুপ তোমাকে দেখতে আসেনি। ওই দিন চোর মেরেছ এই রমণী, তোমাকে দেখতে এসেছি আর ময়ের কথা জানতে এসেছি। চোর তো সেদিন ইচ্ছে করে দিইনি, মিনমিনিয়ে বলল। হয়তো, কিন্তু এইসব কাণ্ড আমি ইচ্ছে করেই ঘটাইছি। কিসের কাণ্ড? বুঝতে না পেরে বলছি। সেই দিন আমি জিমিনকে তোমার ভার্সিটিতে নিয়ে গেছিলাম তোমার সাথে দেখা করতে, কিন্তু জিমিনের জন্য তোমার হাতে মিষ্টি চোখ। জ্বরে কথা বলবেন, কানে কাছে এসে ফিসফিস করে বলল, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত। মুচকি হাসলো তে। কিছু পরক্ষণে জানতে চাইল, কিন্তু আপনার বোনের নাম তো পাঁচজিমি? হ্যাঁ, আমার বোনের নামই পাঁচজিমি। ও আচ্ছা, আর আমি তোমাকে ছবি অনেক আগে দেখছি। আসলে বিয়ের আগে একটু জ্বালাতন করার ইচ্ছে হলো, তাই ভার্সিটিতে হুট কি এমনিতেই বিয়ে প্রস্তাব দিয়েছিলাম। কাজগুলো কি ঠিক হয়েছে? হয়নি? জানি না, মুখ গুমড়ো করে তে পড়ল। ছোট একটা নিঃশ্বাস ফেললে পূর্ণ দৃষ্টিতে জঙ্কুক আকাশের দিক চাইল। বিয়ে করবে আমায়? প্রশান্ত মুখ আর নৈতিক দৃষ্টিতে করতে জানতে চাইল। বারণ করলো কি মেনে নেবেন? মেনে নিব, কিন্তু ছেড়ে দিব না। হালকা হেসে ধরা দিতে না চাইলে তের দিক ঝুঁকে এসে কণ্ঠ নরম করলো জঙ্কুক। হরণ করবো তোমার মন, জানোই তো আমি তোমার মনোহরণকারী। এক মুঠো স্বপ্ন যে হাত বাড়িয়েছিলাম, জীবন
জীবন ছিল বড় বেরং শুধু হারিয়েছিলাম